তোমাদের সকলকে বর্ণময় 36 ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের যে পরীক্ষার্থীরা রয়েছে, যাদের বাংলা অনার্স, সাজেশনের জন্য আমাকে অনেকবার রিমাইন্ডার দিয়েছো, আমার ছাত্রছাত্রীদের মেসেজ করে জানতে চেয়েছো। অ্যাট ফার্স্ট তাদের বলি, আমি প্রতি বছর পরীক্ষা কাছে আসার পরই সাজেশনটা প্রোভাইড করার চেষ্টা করি, কেননা আমি চাই শুধু সাজেশন ভিত্তিক পড়াশুনো নয়, তোমরা ওভারঅল একটা পড়াশোনার মধ্যে থাকো। তো চলো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার বাংলা অনার্সের CC11 CC12 এর সাজেশন নিয়ে আজকে আমি হাজির তোমাদের সামনে। ঝট করে একবার দেখে নিই সাজেশনে ঠিক কী আছে। চলো শুরু করা যাক। CC11 এর প্রথম ইউনিটে আমরা দেখতে পাই সেখানে রয়েছে রাজসিংহ। রাজসিংহ উপন্যাস থেকে আমরা প্রথমেই দেখব, এই প্রথম রাজনৈতিক উপন্যাস লিখলাম, রাজনৈতিক উপন্যাসের সার্থকতা বিচার। রাজসিংহ উপন্যাস রাজনৈতিক উপন্যাস হিসেবে কতখানি সার্থক সেটা করবে রেডি। তারপরে রাজসিংহ উপন্যাসের নামকরণ রেডি করবে। তারপরে করব চরিত্র রেডি। যেমন দেখো, জেবুন্নিসা চরিত্র, চঞ্চল কুমারী চরিত্র, মানিকলাল চরিত্র, ঔরঙ্গজেব চরিত্র, নির্মল কুমারী আর মোবারক। ইউনিট 1 থেকে আমি এই কথাই বলবো, একটু ভালো করে রেডি করো। পরীক্ষার দিন আশা করি খালি হাতে ফিরতে হবে না। ইউনিট 2 পথের দাবি, সেখান থেকে রেডি করব অপূর্ব চরিত্র। রাজনৈতিক উপন্যাস হিসেবে পথের দাবি কতদূর সঙ্গত, বা উপন্যাসের রাজনৈতিক প্রভাব কতখানি পরিলক্ষিত হয় বিষয়টা একটু দেখো। পথের দাবির নামকরণ দেখো, সব্যসাচী চরিত্র দেখো, শশী কবির ভূমিকা দেখো, আর দেখো গুপ্ত সমিতির ভূমিকা, উপন্যাসে গুপ্ত সমিতি কতখানি ভূমিকা পালন করেছে। এই কটা দেখলে পথের দাবি তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে। চলে এসো ইউনিট 3। ইউনিট 3 থেকে দেখো দেবুঘোষ চরিত্র, শ্রীহরি চরিত্র। তারপরে দেখো গণদেবতা উপন্যাসে গণদেবতা বলতে কাকে বোঝানো হয়েছে, মানে গণদেবতা উপন্যাসে গণদেবতা ঠিক কে এটা, আর গণদেবতার নামকরণ দেখো। সাথে দেখো দুর্গা চরিত্র। দেখো উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাস্তব দৃষ্টি ও সমাজ জীবন, রাঢ়ের জীবনযাত্রা। আঞ্চলিক উপন্যাস হিসেবে গণদেবতা কতদূর সার্থক, বা আঞ্চলিকতায় গণদেবতা কতখানি প্রভাবিত, এই প্রশ্ন কটা একটু রেডি করো। গণদেবতা তোমাদের আশা করি কভার হয়ে যাবে, টেনশন করার কোনো দরকার নেই। চলে এসো পদ্মা নদীর মাঝি। আমরা জানি সর্বকালের অন্যতম সেরা উপন্যাসের তালিকায় পদ্মা নদীর মাঝি অন্যতম। তো সেখান থেকে রেডি করো কুবের চরিত্র, পদ্মা নদীর মাঝি উপন্যাসে বর্ণিত জেলে জীবন, হোসেন মিয়া চরিত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র সৃষ্টি ও ঘটনা প্রবাহ পদ্মা নদী দ্বারা কতখানি প্রভাবিত হয়েছে দেখো ভালো করে। মালা চরিত্র দেখো, ময়নাদ্বীপ বিতর্ক দেখো, আর পদ্মা নদীর মাঝি উপন্যাসের নামকরণ দেখো। এই কটা যদি একটু ভালো করে দেখতে পারো, CC11 পরীক্ষার দিন তোমার। এবার আসি, ম্যাম 10 তো হলো, 5-এর জন্য কি পড়ব। আমি একটা শর্ট ভিডিও মানে মিনি ব্লগও আপলোড করেছি শর্টের জন্য, তাও তোমাদের বলে দিই। 4টে উপন্যাসের মধ্যে ব্রড কোশ্চেন রেডি করতে গিয়ে আমি জানি 100 জনের মধ্যে 40 জন হয়তো টেক্সট বই পড়েছো, 60 জন হয়তো পড়োনি, যে কোনো কারণেই হোক পড়োনি। তো এখন তাদের বলি, ব্রড কোশ্চেন রেডি করার সময় যে উপন্যাসের ব্রড কোশ্চেন পড়তে তোমার ভালো লাগবে, যে উপন্যাসের ব্রড কোশ্চেনটা তোমার মনে একটা আনন্দ দেবে পড়তে গিয়ে, যে না এটা আমি খুব ঝটপট পড়ে ফেলেছি, গল্পটা আমার ভালো লেগেছে, আমার মনে থাকছে, সেই উপন্যাসটাকে বাবা একটু পড়ে ফেলতে হবে এখন, যে কোনো 2টো ইউনিট। তার মধ্যে আমি যদি সাজেশন দিই, রাজসিংহটা একটু টাফ হয়ে যায়, সেটাকে বাদ রাখাই ভালো। বাকি 3টের মধ্যে তোমাদের যেটা পছন্দ। এবার কারো যদি রাজসিংহ ভালো লেগে থাকে, ইতিহাস ঘেঁষা জিনিস ভালো লেগে থাকে, সে ডেফিনেটলি রাজসিংহ পড়বে, কোনো আপত্তি নেই আমার। মোট কথা যে কোনো 2টো ইউনিটের টেক্সট ভালো করে পড়বে, ঠিক আছে? সেখান থেকে শর্ট কোশ্চেন আসা কেউ আটকাতে পারবে না। ফলো তো, তোমাদের শর্ট কোশ্চেনটাও কমন থাকছে। তাহলে 4টে ইউনিটের মধ্যে যে কোনো 2টো ইউনিটের টেক্সটকে একটু পড়ে ফেলো, এবং পড়বে যখন একটু মন দিয়ে, মানে কোট আনকোট করে পেন্সিল ইউজ করে মোটামুটি পড়তে গেলে বুঝতে পারবে এই কোটেশনটার কীরকম হতে পারে। যেমন ধরো পদ্মা নদীর মাঝি থেকে খুব কমন একটা কোটেশন হচ্ছে অলক্ষীর মরণ নাই। কে কাকে বলেছে, কেন বলেছে, এই যে বিষয়গুলোকে একটু দেখে ভালো করে পড়ো কিন্তু। চলো এবার আমরা যাই CC12-এ। CC12-এর ইউনিট 1-এ রবীন্দ্রনাথের ছোট গল্প, সেখান থেকে আমরা দেখব হচ্ছে নষ্টনীর, শেষ কথা, এক রাত্রি, কাবুলিওয়ালা, মেঘ ও রৌদ্র এবং স্ত্রীর পত্র। প্রসঙ্গক্রমে আমি প্রথমেই বলে রাখি, CC12-এ যেহেতু পুরোটাই ছোট গল্প, সেই জন্য আমি পার্টিকুলার নষ্টনীর থেকে এই প্রশ্নটা আসতে পারে, বা কাবুলিওয়ালা থেকে এই প্রশ্নটা আসতে পারে, আমি এই ফরম্যাটে গেলাম না। আমি কোন ফরম্যাটের পড়ায় বিশ্বাস করি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। CC12 সেটা হচ্ছে টেক্সট পড়ো, নষ্টনীর গল্পটা জানো, কাবুলিওয়ালা গল্পটা জানো। ছোট গল্প মানে ছোট ছোট পরিসরে বিস্তৃত কোনো কাহিনী, অনেকটা সময় আছে, যে কোনো 2টো রবিবার নিয়ে বসো,
পুরো ব্যাপারটা রেডি হয়ে যাবে। তুমি যদি কাবুলিওয়ালা গল্পটা জানো, তুমি যদি নষ্টনীরের গল্পটা জেনে থাকো, তাহলে কিন্তু তোমার সেখান থেকে কোনো প্রশ্ন অ্যাটেন্ড করতে সময় লাগবে না। কথার কথা, কাবুলিওয়ালা থেকে যদি এরকম প্রশ্ন আসে, কাবুলিওয়ালা চরিত্রটির মধ্যে দিয়ে পিতৃসত্তার যে জাগরণ ফুটে ওঠে সেটি তোমার ভাষায় বর্ণনা করো। যদি এই প্রশ্নটা আসে, কাবুলিওয়ালা গল্পটা পড়তে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে একজন বাবা কন্যা সন্তান জন্ম থেকে বড় করে তাকে বিদায় দেওয়ার সময় কি কষ্ট হয় তার বুকের ভেতর, নিজেই অনুভব করতে পারবে। তুমি নিজেই সেটা লিখতে পারবে। তার জন্য তোমাকে নোট রেডি করে বা প্রচুর পড়তে হবে না। ওই জন্য আমি মেঘরৌদ্র বা স্ত্রীর পত্র বা এক রাত্রি থেকে পার্টিকুলার চরিত্র আইডেন্টিফাই করে দেওয়া বা মানে কোনো প্রশ্ন আইডেন্টিফাই করে দেওয়া, এগুলো আমি করলাম না। কোন গল্পগুলো পড়তে হবে আমি সেটার আইডেন্টিফিকেশন তোমাদের দিয়ে দিলাম। স্ত্রীর পত্র বা এক রাত্রি থেকে যে চরিত্রগুলো আসে, যেমন মৃণাল চরিত্র ধরো, বা আরও যে সমস্ত চরিত্রগুলো রয়েছে, শাস্তিতে যে সমস্ত চরিত্রগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু তোমরা দেখো ভালো করে। আচ্ছা, এবার শর্টের জন্য তোমরা পড়ো দেনা পাওনা, অপরিচিতা আর ত্যাগ। এই তিনটে পড়লে আশা করি শর্ট তোমরা এখান থেকে পাবে। ইউনিট 2তে চলো, সুবোধ ঘোষের ছোট গল্প। সেখান থেকে দেখব চতুর্থ পানিপথের যুদ্ধ, গোত্রান্তর, পরশুরামের কুঠার, বারবধূ, অযান্ত্রিক, কালগুরু, গরল অমিয় ভেল আর উচলে চরিনু। ঠিক একইভাবে একই কথা রিপিট করবো ইউনিট 1-এর মতো। আমি পার্টিকুলার কোনো কোয়েশ্চেন বললাম না, তোমরা গল্পগুলো টেক্সট পড়ে রেডি করবে, একদম টেক্সট পড়ে। শর্টের জন্য দেখো ফসিল আর সুন্দরম। ইউনিট 3তে চলো। ইউনিট 3 থেকে আমরা দেখব রসময়ীর রসিকতা, রক্ত সন্ধ্যা, কিন্নর দল, তাজমহল, ডোমের চিতা, দেবদাসী, চন্দ্র সূর্য যতদিন, জেল ফেরত, জামরুলতলা। এখান থেকে তোমরা ডমরু চরিত্রটা বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। ইউনিট 4 থেকে দ্রৌপদী, গোঘ্ন, জননী, কালভুজঙ্গ, মার্ডারারের ভাই, ইন্দরযোগ। এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনের জন্য বা বাদ দিতে পারো, যেটা আমি বলে দিই, স্তন্দায়িনী, গণেশ আর সিন্দুক। ঠিক আছে, এবারে একটা কথা বলি, যেমন ধরো জননী গল্পটা। জননী গল্পে জননীর কটি সন্তান ছিল, বা জননীর সন্তানদের একটা উক্তি তুলে দিয়ে বললো কে বলেছে, কেন বলেছে, বা জননী গল্পে জননী কতখানি জননী হয়ে উঠতে পেরেছে, বা জননী গল্প থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, জননী গল্পটা পড়লেই তোমরা বুঝতে পারবে। বুঝেছো? মানে ধরো তুমি কারোর সাথে রেগুলার মিশছো, সে কেমন সেটা পড়ে জানার থেকে তুমি মিশে তো তার থেকে ভালো জানছো যে এই মানুষটা এইরকম হতে পারে। গল্পগুলোও কিন্তু ঠিক সেই রকম, একটুখানি পড়তে হবে। তো এখান থেকেও আমি তোমাদের একই কথা বলবো, ছোট গল্পে মানে ছোট প্রশ্নের জন্য, ছোট গল্প থেকে 5 নম্বরের ছোট প্রশ্নের জন্য তোমরা যে কোনো দুটো ইউনিটকে ভালো করে টেক্সট রিড করো। আর এটা যেহেতু ছোট গল্প, পড়তে অসুবিধে নেই, তোমরা যে কোনো দুটো ইউনিটকে একটু ভালো করে টেক্সট রিড করে ফেলো, এবং সেখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো, কমন পেয়ে যাবে। তো চলো, পরীক্ষার দিন তোমাদের হোক, পরীক্ষা সফল হোক, সফলতা কামনা করে বর্ণময় সকল পরীক্ষার্থীর। একটুখানি মাথা ঠান্ডা রেখে, মন স্থির রেখে 5th সেমিস্টারের পরীক্ষাটা ওভারকাম করতে হবে। আর বর্ণময় 36 চ্যানেল তো রইলই তোমাদের জন্য সব সময়। টেনশন করো না, পরীক্ষার আগে ঠিক সাজেশান ঠিক সময়ে ঠিকভাবে আপলোড হয়ে যাবে। আপাতত যে সাজেশানগুলো চলে এসছে সেগুলো পড়া শুরু করো। কারোর যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো, কোনো অসুবিধে নেই। মন দিয়ে পড়াশুনো করো, পড়াশোনায় মেতে থাকো, পড়াশোনার সঙ্গে থাকো। পরীক্ষার দিন তোমাদের হোক, পরীক্ষা খুব ভালো হবে সকলের। সবাই খুব ভালো করে পড়াশুনো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।